বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। 10 মিনিট স্কুলের ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাশেদ। বন্ধুরা, আমি তোমাদের যে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন এই যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম, এবং যখন এই অধ্যায় নিয়ে আমি আলোচনা করছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে পৃথিবীর আমরা অভ্যন্তরে গেলে যে মণ্ডলগুলো দেখতে পাই, এবং পৃথিবীর যে 3টি মণ্ডল, অশ্বমণ্ডল অর্থাৎ যার উপরে ভূত্বক রয়েছে, পরে গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এগুলো সম্পর্কে তোমাদেরকে জানিয়েছিলাম, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে তোমাদেরকে জানিয়েছিলাম। পরবর্তীতে আমাদের ভূত্বক যে গঠিত শিলা দিয়ে, সেই শিলা এবং খনিজ এই দুটো দিয়ে তোমাদেরকে জানিয়েছিলাম। আমরা বিভিন্ন ধরনের শিলাগুলো সম্পর্কে জেনেছিলাম, শিলাগুলোর বৈশিষ্ট্য কী সেগুলো সম্পর্কে দেখেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া। আজকে পুরো ভিডিও জুড়ে আমরা দেখানোর চেষ্টা করব। আমরা এই আজকের যে ভিডিও সেটার আরও একটা পার্ট থাকবে, যে পার্টে আমরা আরও আসলে বিস্তারিত এই পরিবর্তন প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। তবে প্রিলিমিনারি আলাপগুলো আজকের ভিডিওতে আমরা করব। তো আজকের পুরো ভিডিও জুড়ে আমরা ভূপৃষ্ঠের যে বড় বড় পরিবর্তন প্রক্রিয়াগুলো হয় সেগুলো সম্পর্কে আমরা বেসিক কিছু ধারণা নিয়ে নেব। পরবর্তীতে আমরা আরও বিস্তারিত ধারণা অন্যান্য ভিডিওগুলোতে নেব। তো বন্ধুরা, চলো আমরা ভূপৃষ্ঠ কিভাবে পরিবর্তিত হয় সেই পরিবর্তন প্রক্রিয়াগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিই। তো তোমাদের কি মনে আছে যে আমি যখন তোমাদেরকে ভূগোলের সংজ্ঞা বা ভূগোলের একেবারে পরিচিতিমূলক যে ভিডিওগুলো যখন করেছিলাম, সেখানে যখন তোমাদেরকে আমি বলেছিলাম যে দ্য আর্থ ইজ ডাইনামিক, তাই না? তার মানে পৃথিবী সদা পরিবর্তনশীল। আমাদের এই ভূপৃষ্ঠ কিন্তু সর্বদা পরিবর্তনশীল, যেহেতু পৃথিবী পরিবর্তনশীল এবং ভূপৃষ্ঠ তো আমাদের পৃথিবীরই অংশ, তাই না? তো আমাদের এই ভূপৃষ্ঠের উপর আমরা অনেক ধরনের ভূপ্রাকৃতিক আকৃতি দেখতে পাই, তাই না? আমরা অনেক ধরনের আকৃতি দেখতে পাই। কোথাও আমরা পাহাড় দেখতে পাচ্ছি, কোথাও আমরা হয়তো বা আমরা দ্বীপ দেখি, কোথাও হয়তো বা আমরা ক্যানিয়ন দেখতে পাই, গিরিখাত যেগুলোকে আমরা বলে থাকি। পরবর্তীতে কোথাও হয়তো আমরা আগ্নেয়গিরি দেখি, কোথাও আমরা মরুভূমি দেখছি, কোথাও আমরা ওশান অর্থাৎ মহাসাগর, সাগর দেখি, নদী দেখি, আমরা তারপর হচ্ছে জলপ্রপাত দেখতে পাই, সমভূমি দেখতে পাই, আমরা পর্বতমালা, পর্বত দেখতে পাই, তাই না? তো আমাদের ভূপৃষ্ঠ কি একেবারে সবগুলো কি সমান? একেবারে সমান না, বরঞ্চ আমাদের ভূপৃষ্ঠ কিন্তু কোথাও উঁচু, কোথাও একটু নিচু তুলনামূলক অন্যান্য জায়গাগুলোর থেকে, কোথাও আবার মাঝামাঝি অবস্থায় রয়েছে, তাই না? তো আমাদের ভূপৃষ্ঠে এই যে পরিবর্তন, অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠের যে এই যে এখন থেকে আজ থেকে ধরো 1,00,000 বছর আগে বা 1,000 বছর আগে আমাদের ভূপৃষ্ঠটি যেমন ছিল এখন কিন্তু তেমন নেই, অথবা আজ থেকে 1,00,000 বছর আগে ভূপৃষ্ঠটি যেমন ছিল এই মুহূর্তে কিন্তু তেমন নেই। আবার আজ থেকে 1,00,000 বছর পরেও কিন্তু ভূপৃষ্ঠটি এমন থাকবে না, কারণ ভূপৃষ্ঠ সর্বদা পরিবর্তনশীল। নানান রকম প্রক্রিয়া আমাদের এই ভূপৃষ্ঠের উপর কাজ করছে, এবং এই ভূপৃষ্ঠের উপর কাজ করে তারা বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠন করছে, ঠিক আছে? তো ভূমিরূপকে আমরা আমাদের ভূপৃষ্ঠের উপর যত রকমের হচ্ছে আকৃতিগুলো দেখতে পাই, প্রাকৃতিক মাধ্যমে সৃষ্ট যে আকৃতিগুলো আমরা দেখতে পাই সেগুলোকে আমরা হচ্ছে ভূমিরূপ হিসেবে অভিহিত করছি। তো এই ভূমিরূপগুলো গঠিত হয় কতগুলো প্রক্রিয়ার মাধ্যমে। তো যেসব কার্যাবলীর কারণে প্রাকৃতিকভাবে ভূমিরূপের পরিবর্তন সাধিত হয়, অর্থাৎ একটা ভূমিরূপ আর একটা ভিন্নতর ভূমিরূপে পরিণত হচ্ছে বা তার যখন পরিবর্তন হচ্ছে, সেটিকে আমরা ভূ প্রক্রিয়া হিসেবে ইংরেজিতে অভিহিত করে থাকি। এই ভূ প্রক্রিয়াগুলোকে আমরা হচ্ছে বলে থাকি চেঞ্জিং, ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়াটিকে আমরা ইংরেজিতে বলে থাকি চেঞ্জিং প্রসেস, ঠিক আছে? তো আমরা এই চেঞ্জিং প্রসেসগুলো নিয়ে কিন্তু আলোচনা করব আজকে। আমরা খুব বেসিক লেভেলে ধারণা নিব যে এই পরিবর্তন প্রক্রিয়াগুলো কি কি। তো দেখো, আমাদের এই ভূপৃষ্ঠ যে পরিবর্তন হচ্ছে, তো এই ভূপৃষ্ঠের পরিবর্তনের সাথে আসলে অনেকগুলো শক্তি জড়িত, যেমন মাধ্যাকর্ষণ, ভূতাপীয় শক্তি, সৌরশক্তি, ঠিক আছে? ধরো একটা নদীর কথা যদি আমি বলি, আমি ধরো নদীটাকে একটু অন্য রঙে দেখাই। হ্যাঁ, ধরো একটা নদী আমি যদি দেখাই যে নদী তার এই পথে আসলো। এখন নদী যখন এই পথে আসলো তখন নদীর পানি তো এই ভিতর দিয়ে চলে আসলো, নদীর উপত্যকা দিয়ে চলে আসছে। এটির সাথে সাথে রিভার ভ্যালি দিয়ে বা নদীর উপত্যকা দিয়ে যখন হচ্ছে পানি আসছে, তার সাথে সাথে কিন্তু হচ্ছে পলিও নদী নিয়ে আসে। অনেক সময় পলিও, তো যখন পলি নিয়ে আসে, তো ধরো হচ্ছে নদী তখন কি করে, বর্ষাকালে যখন দুকুল উপচিয়ে কি করে এই পানিগুলো দুপাশে চলে যায়, এবং যখন এই দুপাশে পানি চলে যায় তখন তার সাথে সাথে কিন্তু হচ্ছে
পলি যে নদীগুলো বয়ে বয়ে নিয়ে আসে, সেই পলিগুলো কিন্তু নদীর দুপাশে গিয়ে জমা হয়, যেটিকে আমরা নদীর অবক্ষেপণ বলতে পারি। ঠিক আছে, যেটিকে আমরা কি বলতে পারি, নদীর অবক্ষেপণ। এবং এর মাধ্যমে কিন্তু যে নদীর পাশে যে প্লাবন সমভূমি যেগুলো, সেই প্লাবন সমভূমিগুলো কিন্তু গঠিত হয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু দেখো নদীর অবক্ষেপণের মাধ্যমে, অর্থাৎ নদীর যে অবক্ষেপণ বলতে এখানে হচ্ছে আমরা কি বলছি, যে অবক্ষেপণ মানে ডিপোজিশন, ইংরেজিতে জমা হওয়া। ঠিক আছে, আমরা অন্য আরেকটি রং দিয়ে তোমাদেরকে হচ্ছে এই যে ধরো এই যে পলিগুলো আছে, পলিগুলো এখানে জমে জমে একটা ভূমির তৈরি করছে। এই যে নদীর পার বরাবর ঘেঁষে যে ভূমিগুলো তৈরি করছে, সেগুলোকে আমরা প্লাবন সমভূমি হিসাবে কি করতে পারি, প্লাবন ভূমি হিসাবে অভিহিত করতে পারি। তো তাহলে নদীর অবক্ষেপণ এটি একটি প্রক্রিয়া। ঠিক আছে, আমরা আরোগুলো প্রক্রিয়া সম্পর্কে জানবো। এরকম অনেক ধরনের প্রক্রিয়া হয়। এই সকল প্রক্রিয়া, তো নদী একেবারে তার উৎসমুখ থেকে যে পানিগুলো আসছে, সেটির সাথে সাথে কিন্তু সে পলিগুলো বয়ে নিয়ে আসছে। তো এই পলিগুলো বয়ে নিয়ে আসতে অনেকগুলো কারণ কাজ করে। তার পেছনে মাধ্যাকর্ষণ না থাকলে তো এইভাবে আসতো না। ভূতাপীয় শক্তি কাজ করতে পারে, সৌরশক্তি কাজ করতে পারে। ঠিক আছে, এগুলো বিভিন্ন শক্তির ক্ষেত্রে বিভিন্ন প্রক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের শক্তি এক্ষেত্রে কাজ করে। তো এই যে পরিবর্তনগুলো, কোনো পরিবর্তন খুব ধীরভাবে হয়, কোনো পরিবর্তন কিভাবে হয়, খুব ধীরে ধীরে হয়, আবার কোনো পরিবর্তন হয় আকস্মিকভাবে। তো বন্ধুরা, এই যে পরিবর্তনগুলো আমরা দেখতে পারি, এই পরিবর্তনগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো। আমরা কি কি পরিবর্তন দেখতে পারি। তো দেখো, আমরা হচ্ছে এক এক করে পরিবর্তনের কি পরিবর্তনগুলো দেখি, সেগুলো একটু জানার চেষ্টা করি। তো আমি যদি তোমাদেরকে হচ্ছে এখানে দেখানোর চেষ্টা করি, দেখো এখানে আছে, আমি তোমাদেরকে রংগুলো একটু পরিবর্তন করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, দেখো ভূপ্রক্রিয়া, আমাদের ভূপ্রক্রিয়াগুলোকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। আমাদের যে মোট ভূপ্রক্রিয়াগুলো আছে, সেই ভূপ্রক্রিয়াগুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, তাহলে মোট 3 ভাগে ভাগ করতে পারি বড় বড়। একটা হচ্ছে ধীর পরিবর্তন, আর একটা হচ্ছে যেটাকে আমরা ইংরেজিতে বলি স্লো চেঞ্জ, আর একটাকে বলি ধীর ও আকস্মিক পরিবর্তন, যেটাকে আমরা বলি স্লো অ্যান্ড সাডেন চেঞ্জ। আর একটা হচ্ছে আকস্মিক পরিবর্তন, সাডেন চেঞ্জ। ঠিক আছে, বা র্যাপিড চেঞ্জ যেটাকে আমরা বলি, সাডেন চেঞ্জ যেটাকে আমরা বলি। তো দেখো হঠাৎ পরিবর্তন হচ্ছে। তো দেখো ধীর আকস্মিক পরিবর্তন এবং আকস্মিক পরিবর্তন, এগুলো যখন নাম দেখছো, তখনই তোমরা আসলে বুঝে যাচ্ছ যে এখানে কাজগুলো আসলে কি করছে, তাই না? তো যখন ধীর পরিবর্তন বলছে, অর্থাৎ যে ভূপ্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমাদের পৃথিবীর যে ভূপৃষ্ঠগুলো আছে, সেই ভূপৃষ্ঠের পরিবর্তন হয়। তো যে ভূপ্রক্রিয়ার ফলে ভূপৃষ্ঠের পরিবর্তনটি ধীরে ধীরে সংঘটিত হয়, সেগুলোকে হচ্ছে আমরা ধীর পরিবর্তন হিসেবে অভিহিত করছি, আস্তে আস্তে হচ্ছে। তো এরকম হতে পারে নগ্নিভবন, আর একটা হচ্ছে অবক্ষেপণ। নগ্নিভবন ইংরেজিতে যেটিকে আমরা বলে থাকি হচ্ছে ডেনুডেশন। নগ্নিভবন কি, ধরো এটা হচ্ছে নগ্নিভবন মানে কি, ধরো এটা হচ্ছে একটা শিলা। তো এই শিলার উপর বিভিন্ন ধরনের শক্তি কাজ করছে, ধরো সৌরশক্তি, পানিবাহিত শক্তি কাজ করছে, বায়ু শক্তি কাজ করছে। এই শক্তিগুলো কি করবে, এটিকে ধীরে ধীরে ক্ষয়িত করবে, এবং পরবর্তীতে ক্ষয়িত করলে এই শিলাটির উপরের স্তরটি ভেঙে যাবে এবং ভেঙে গিয়ে ভিতরের স্তরটি বেরিয়ে আসবে। এই যে উপরের স্তর ভেঙে গিয়ে ভিতরের স্তরটি বেরিয়ে আসছে, এটিকে আমরা বলছি কি বলতো, নগ্নিভবন ইংরেজিতে, যাকে আমরা বলি হচ্ছে ডেনুডেশন। তো আমাদের এই নগ্নিভবন প্রক্রিয়াটি আবার 3টি ভাগে বিভক্ত। একটি হচ্ছে বিচূর্ণী ভবন, যেটিকে ইংরেজিতে আমরা বলি ওয়েদারিং। তারপর হচ্ছে ক্ষয়ীভবন, ইংরেজিতে যেটাকে আমরা বলি অপসারণ, ইরোশন অ্যান্ড অপসারণ, যেটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সপোর্টেশন। তো দেখো, বিচূর্ণী ভবন কি, এই যে ক্ষয়ীভবন যে প্রক্রিয়া, অর্থাৎ একটা ভূখণ্ডের বা একটা ভূপৃষ্ঠের যে ক্ষয় করার যে প্রক্রিয়া বিভিন্ন মাধ্যমে, যেমন সেটা হতে পারে পানির মাধ্যমে, হতে পারে সৌরতাপের মাধ্যমে, হতে পারে বিভিন্ন জৈবিক প্রক্রিয়ার মাধ্যমেই ক্ষয়টি হতে পারে, তখন সেটিকে আমরা বিচূর্ণী ভবন বলছি। ভূপৃষ্ঠ যখন ক্ষয় হয়, ক্ষয়ীভবনও একই রকম। ঠিক আছে, আর অপসারণ মানে কি, এই যে এই ক্ষয়ীভবনের ফলে, এই বিচূর্ণী ভবন ক্ষয়ীভবনের ফলে বিভিন্ন ধরনের যে আমাদের ভূপৃষ্ঠের যে শিলাগুলো আছে, আমাদের ভূপৃষ্ঠ তো বিভিন্ন শিলা দিয়ে গঠিত, তো ভূপৃষ্ঠের এই শিলাগুলো ছোট ছোট কণায় পরিণত হয়। ঠিক আছে, এই কণাগুলোকে বয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটিকে আমরা হচ্ছে অপসারণ বলছি। তো পরবর্তীতে আমরা ধীর ও আকস্মিক পরিবর্তন নিয়ে দেখব। ঠিক আছে, ধীর এবং আকস্মিক পরিবর্তন নিয়ে যদি আমরা দেখার চেষ্টা করি, সেটি হচ্ছে ভূ আলোড়ন।
যেটাকে ইংরেজিতে আমরা বলে থাকি ডায়াস্ট্রফিজম। ইংরেজিতে আমরা কি বলে থাকি? ডায়াস্ট্রফিজম। ডায়াস্ট্রফিজমটি আসলে কি? দেখো, আমাদের যে ভূপৃষ্ঠ কতগুলো বড় বড় প্লেটে বিভক্ত, তাই না? এটি সম্পর্কে তোমরা যখন বড় ক্লাসের দিকে যাবে তখন জানবে। আমাদের যে বড় বড় মহাদেশগুলো, এগুলো এক একটা টেকটনিক প্লেট হিসেবে কাজ করে। হ্যাঁ, তো এগুলো একটা সময় আমাদের এই সকল মহাদেশগুলো একসাথে মিলে একটা হচ্ছে বড় যে কন্টিনেন্ট, সুপার কন্টিনেন্ট বলতে পারি আমরা সেটাকে, প্যানজিয়া, ঠিক আছে, একসাথে ছিল। সেই প্যানজিয়ার বিভিন্ন ভাগ ছিল, এই ভাগগুলো বিভিন্ন ভাগে ভাগ হয়ে এক একটা মহাদেশের সৃষ্টি করেছে। তো কি করে আমাদের এই যে প্লেটগুলো, এই প্লেটগুলো কি করছে? সর্বদা কিন্তু কম্পমান। তো এই প্লেটগুলো যখন হচ্ছে একটা অপর থেকে সরে যাচ্ছে বা একে অপরের সামনের দিকে চলে আসছে, তখন কি করছে? আমাদের ভূ আলোড়ন ঘটছে, ঠিক আছে? এটিকে আমরা টেকটনিক মুভমেন্ট ইংরেজিতে আমরা বলে থাকি, বা প্লেট টেকটনিক্স হিসেবে আমরা বলে থাকি। তো এটি হচ্ছে ধীর এবং আকস্মিক পরিবর্তন। হ্যাঁ, এটি হঠাৎ হয়ে থাকে এবং আস্তে আস্তে করে হয়ে থাকে। পরবর্তী সেটি হচ্ছে আকস্মিক পরিবর্তন। আকস্মিক পরিবর্তনগুলো দুভাবে হতে পারে, একটা হচ্ছে ভূমিকম্প আর একটা হচ্ছে অগ্ন্যুৎপাত। আমাদের ভূপৃষ্ঠ হঠাৎ করে অনেক জোরে, প্রচন্ড জোরে হচ্ছে যদি কেঁপে ওঠে, সেই ঘটনাটিকে আমরা ভূমিকম্প হিসেবে অভিহিত করি। আর অগ্ন্যুৎপাতের যে ঘটনাটি, যেটা তোমরা বোঝোই যে আমাদের একদম আমরা যখন দেখেছিলাম, আমি আগে একটু এই ধরনের সকল কালিগুলো মুছে দিই। তো দেখো, আমরা বলেছিলাম যে আমাদের ভূপৃষ্ঠে, আমাদের ভূ অভ্যন্তরে কি ম্যাগমা রয়েছে। তো এই যে ম্যাগমাগুলো কি করে? যখন ভূপৃষ্ঠের দুর্বল স্থানগুলো ফাটল ধরে সেই জায়গায় দিয়ে বের হয়ে আসে, তখন সেগুলোকে, সেই ম্যাগমাগুলোকে যদি বেরিয়ে আসে, সেগুলোকে আমরা বলেছি লাভা। তো এটি হচ্ছে অগ্ন্যুৎপাত ঘটনা। তো আমাদের পুরো পৃথিবীতে হচ্ছে একসময় অনেক আগ্নেয়গিরি ছিল, এখনো আছে। তো এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে কিন্তু ভূপৃষ্ঠের পরিবর্তনটি হয়ে থাকে। আমরা এগুলো সম্পর্কে সামনের ভিডিওগুলোতে আরও অনেক ধরনের বিস্তারিত দেখব। ভূমিকম্প সম্পর্কে জানবো, এই অগ্নিভবন, অবক্ষেপণ সম্পর্কে তোমাদেরকে তো আগেই বলেছি। অবক্ষেপণ মানে হচ্ছে ডিপোজিশন। এই যে সকল ক্ষয়িত কণাগুলো এই অগ্নিভবনের মাধ্যমে যে ক্ষয়িত কণাগুলো, সেগুলো কণা এক জায়গায়, এই ধরো কণাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে জমা হচ্ছে, এই যে জমা হওয়ার প্রক্রিয়া, সেটিকে আমরা বলছি অবক্ষেপণ বা হচ্ছে ডিপোজিশন। তাহলে এই সম্পর্কে আশা করছি তোমাদের ধারণাটি স্পষ্ট হয়ে গেছে যে ধীর পরিবর্তনটি আসলে কিভাবে হয়ে থাকে, তাই না? তো দেখো বন্ধুরা, আমরা এখন ধীর পরিবর্তন নিয়ে দেখব। আমরা পুরো নদীর যে উৎস থেকে সেটি যে মোহনায় আসে সেটি পর্যন্ত আমরা ধীর পরিবর্তনটি আমরা দেখার চেষ্টা করব কিভাবে হয়। ধরো, একটা নদীর উৎস দিকে হিমাবহ আছে, তো সেইখানে হচ্ছে বৃষ্টিপাত বা তুষারপাত যখন হয়, বায়ু প্রবাহ যায়, তো সেই নদী যখন উৎস হয়ে সেই পথে যখন নদীগুলো আসছে, দেখো নদী যখন আসছে, সে পানির সাথে সাথে সেখানে হচ্ছে ওয়েদারিং হয়। ওয়েদারিং বা আমরা যেটা বলেছিলাম কি বলতো, বিচূর্ণী ভবন ঘটে। বিচূর্ণী ভবন কিভাবে ঘটে? এই যে বাতাস গেল, এই যে বৃষ্টিপাত হচ্ছে, তখন কি করে? এখানে যে শিলাগুলো আছে, সেই শিলাগুলো এই বাতাস এবং এই বৃষ্টিপাত এগুলোর ফলে, এবং হিমাবহ, এই হিমাবহ এগুলোর প্রক্রিয়াতে কি হয়? এগুলো ক্ষয়িত হয়। এই ক্ষয়িত হয়ে পরবর্তীতে এগুলো হচ্ছে ওই জায়গা থেকে অপসারণ ঘটে, ঠিক আছে? এগুলো কি ঘটে বলতো? অপসারণ ঘটে। তখন সে অপসারণের মাধ্যমে সামনের দিকে আসতে শুরু করে, যেটাকে আমরা ইরোশন হিসাবে বলে থাকি। এইভাবে যখন আসতে শুরু করে, ইরোশনের পরবর্তীতে যেটাকে আমরা ইরোশন বলছি, এইভাবে সামনে যখন চলে আসতে থাকে, আস্তে আস্তে গিয়ে সেটি দেখো, এই যে পলিগুলো নদীর দুই সাইডে জমা হয়, আবার শেষ পর্যন্ত বাকি পলিগুলো কোথায় জমা হয়? নদীর মোহনায় গিয়ে জমা হয়, ঠিক আছে? নদীর মোহনায় গিয়ে তখন সে একটা বদ্বীপের মতো আকৃতি গঠন করেন, যেটাকে আমরা ডেল্টা বলে থাকি ইংরেজিতে। তো এটিকে আমরা ডেপোজিশন বা অবক্ষেপণ বলছি। তাহলে দেখতেই পাচ্ছ, এই প্রক্রিয়াটি কিন্তু আসলে অনেক ধীরে ধীরে সংঘটিত হয়। এটি অনেক বড় একটা প্রক্রিয়া, অনেক সময়ের ব্যবধানে কিন্তু এগুলো সম্পন্ন হয়ে থাকে। তো আমরা যে আমাদের বাংলাদেশেও তো জানো যে বাংলাদেশ ভাটির একটি দেশ, তাই না? বাংলাদেশের যে বড় বড় নদীগুলো, সেগুলো সাধারণত হচ্ছে বাংলাদেশের বাইরে উৎপত্তি হয়েছে। তো সেই নদীগুলো অনেক পলি বয়ে নিয়ে আসে হিমালয় থেকে, যেসব বিশেষ করে হিমালয় থেকে যেসব নদীগুলো উৎপত্তি হয়েছে, সেই পলিগুলো বয়ে নিয়ে আসে। তো বাংলাদেশের নদীগুলো পলি বয়ে নিয়ে এসে কোথায় জমা করে বলতো? আমাদের বঙ্গোপসাগরে এসে জমা করে। তো একেবারে ওই হিমালয়ের জায়গাটিতে ওয়েদারিং হয় বা বিচূর্ণী ভবন হয়, নগ্নি ভবন হয়, সেগুলো পরবর্তীতে ক্ষয়ী ভবন এবং অপসারণের মাধ্যমে সামনে এগিয়ে চলে, এবং নদীর মাধ্যমে, নদীর প্রবাহের মাধ্যমে পানির সাথে সেগুলো আসে এবং নদীর দুপাশে জমা হতে পারে। আবার সেগুলো বাকি যেগুলো থাকে সেগুলো গিয়ে নদীর মোহনা জমা হয়। মোহনা কোথায়? যেখানে নদী সাগরে গিয়ে পতিত হচ্ছে, সেই মোহনায় যখন জমা হয়। তো বলা হয়ে থাকে, যদি আমরা এই যে এত পলি আমাদের বঙ্গোপসাগরে জমা হচ্ছে, নদীবাহিত যে পলিগুলো, সেই পলিগুলোকে যদি আমরা জমা রাখতে পারতাম, তাহলে প্রতি
10 বছরে আমরা শ্রীলঙ্কার সমান, এন্টায়ার শ্রীলঙ্কার সমান আমরা একটা ভূপৃষ্ঠ বাংলাদেশের সামনে বাড়াতে পারতাম। তো এটি তো সম্ভব না, এখন পর্যন্ত সম্ভব না, তাই আমরা এটি করতে পারছি না। তবে ভবিষ্যতে আমাদের যে এই দক্ষিণের অংশটি আছে সেখানে যেহেতু পলি জমছে, অল্প করে হলেও পলি জমছে, আমরা একটা বড় সময়ের ব্যবধানে হয়তোবা সেখানে আমরা হয়তোবা দেখতে পারবো না, তবে একটা সময় গিয়ে সেই জায়গাটিতেও কিন্তু ভূখণ্ড তৈরি হবে, কারণ সেখানে যেহেতু পলি জমছে, সেখানে অবক্ষেপণ প্রক্রিয়াটি চলছে। তাহলে দেখো, ধীর পরিবর্তন হচ্ছে আকস্মিক পরিবর্তনের একেবারেই বিপরীত অবস্থা, অর্থাৎ আস্তে আস্তে ঘটে, এখানে পরিবর্তন হবে। হ্যাঁ, এখানে ধীর পরিবর্তন হবে একটি। তো দেখো, অনেকগুলো প্রাকৃতিক শক্তি যেমন সূর্যতাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, নদী, হিমাবহ প্রভৃতি দ্বারা যে পরিবর্তন ধীরে ধীরে সংঘটিত হয় সেটিকে আমরা কি বলছি? সেটিকে আমরা ধীর পরিবর্তন হিসেবে আখ্যায়িত করছি। এবং ধীর পরিবর্তন বিশাল এলাকা জুড়ে হয়। তোমরা দেখো যে সেই যে আমরা যদি একটা নদী উৎসমুখ থেকে বিচার করি, সেই নদী উৎসমুখ থেকে বিচার করে, আমি সবগুলো একটু মুছে দিই, তারপর আবার আমি আঁকার চেষ্টা করি। হ্যাঁ, সেই নদীর উৎসমুখ থেকে এসে সেই নদীর যে অবক্ষেপণ প্রক্রিয়া, সেটা তো এই দুটো পাশের অঞ্চলগুলোতে হচ্ছে, পরবর্তী থেকে মোহনাতে হচ্ছে। এটি কিন্তু অনেক বড় একটা এরিয়া, অনেক বড় একটা অঞ্চল জুড়ে হয়। ঠিক আছে, একটা বিশাল এলাকা জুড়ে এই ধীর পরিবর্তনগুলো সংঘটিত হয়ে থাকে। এবং বাংলাদেশের অধিকাংশ ভূমি কিন্তু এই যে ধীর পরিবর্তন প্রক্রিয়া, বাংলাদেশের যে একটা বড় সংখ্যক ভূমি কিন্তু প্লাবন সমভূমি। ঠিক আছে, প্লাবন সমভূমি, এই সমভূমিগুলো কিন্তু এই ধীর পরিবর্তন প্রক্রিয়ার মাধ্যমেই সংঘটিত হয়েছে। কারণ এই অঞ্চলটিতে, এই জায়গাগুলোতে কিন্তু একসময় হচ্ছে সমুদ্র ছিল, কিন্তু পরবর্তীতে এই ধীর পরিবর্তন প্রক্রিয়ার ফলে পলি জমে 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 আমাদের এই প্লাবন সমভূমি, যে অধিকাংশ প্লাবন সমভূমিগুলো, সেই আমাদের প্লাবন সমভূমিগুলো গঠিত হয়েছে। এবং অধিকাংশ না, সমস্ত প্লাবন সমভূমিগুলো এইভাবে গঠিত হয়েছে, যেগুলো কিনা আমাদের বাংলাদেশের মোট ভূপৃষ্ঠের অধিকাংশ অঞ্চলকেই দখল করে আছে এই প্লাবন সমভূমি আর কি। তো দেখো, আমরা ধীর পরিবর্তন প্রক্রিয়া সম্পর্কে একটা বেশ পরিষ্কার ধারণা পেয়ে গেছি। আশা করছি আমরা এগুলো সম্পর্কে আরো বিস্তারিত পরবর্তীতে পড়বো, যে নদী দ্বারা আসলে কিভাবে এই প্রক্রিয়াটি হয়ে থাকে, নদীর বিভিন্ন যে উৎসমুখ থেকে শুরু করে নদীর যে পরবর্তী যে মোহনায় গিয়ে নদীর পতিত হওয়া, পুরো নদীর একটা জীবনকাল সম্পর্কে আমাদের একটা ভিডিও সামনে আমরা করব। কিন্তু এখন আজকে আমাদের জানার জন্য আমরা এই ধীর পরিবর্তন পর্যন্ত, ধীর পরিবর্তনের এতটুকু, এই বেসিকটুকু জানলেই আমাদের হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমরা যদি এখন দেখার চেষ্টা করি যে পরবর্তীতে আকস্মিক পরিবর্তনটি আসলে কিভাবে হয়ে থাকে। ঠিক আছে, আকস্মিক পরিবর্তন আসলে কিভাবে হয় সেটা যদি আমরা একটু দেখি। তো আকস্মিক পরিবর্তন কিভাবে? আকস্মিক পরিবর্তন শুনি বুঝতে পারছো যে এটি হঠাৎ যে পরিবর্তনটি হয় সেটিকে আমরা ভূপৃষ্ঠের, তখন আমরা তাকে আকস্মিক পরিবর্তন বলে থাকি। তো আকস্মিক পরিবর্তনের ভিতর এটি কিভাবে হতে পারে? আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূকম্পন, পৃথিবীর অভ্যন্তরের সংকোচন, ভূগর্ভের তাপ এবং অন্যান্য প্রচণ্ড শক্তির ফলে ভূপৃষ্ঠে হঠাৎ যে পরিবর্তন হয়, সাধিত হয়, তাকে আমরা আকস্মিক পরিবর্তন বলি। ঠিক আছে, তাহলে দেখো, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূকম্পন, পৃথিবীর অভ্যন্তরের সংকোচন, ভূগর্ভের তাপ হঠাৎ করে বের হয়ে আসলে এভাবে কিন্তু পরিবর্তন সংঘটিত হতে পারে, যে এই আকস্মিক পরিবর্তন। তো দেখো, আমাদের পৃথিবীর যে অভ্যন্তর ভাগ এখনো কিন্তু গলিত অবস্থা আছে না? তো এসব উত্তপ্ত বস্তু কি করে, এসব উত্তপ্ত বস্তুর মধ্যে তাপ ও চাপের পার্থক্য হলে ভূত্বকে যে আলোড়ন ঘটে সেটাকে আমরা ভূ আলোড়ন হিসেবে কি করছি? অভিহিত করছি। এবং এই ভূ আলোড়নের ফলেই কিন্তু বেশিরভাগ পরিবর্তন, ভূপৃষ্ঠে বেশিরভাগ পরিবর্তন হয়ে থাকে। বিভিন্ন ভূমিরূপ গঠনকারী শক্তির প্রভাবে ভূগর্ভে সর্বদা নানা রূপ পরিবর্তন হচ্ছে। যেমন ধরো, আমি একটা আকস্মিক পরিবর্তনের উদাহরণ তোমাদেরকে যদি দিই, যে ভূকম্পনের ফলে, তো 1700 সালের ওই দশকে, অর্থাৎ 1800 দশকে, দুঃখিত 1800 না, অর্থাৎ 1700 সালের ওই সময়টিতে, 1786 সম্ভবত, আমার সালটি এই মুহূর্তে মনে পড়ছে না, যে সালটি কত হবে সেটি এখন মনে পড়ছে না। তো ব্রহ্মপুত্র নদীর যে গতিপথ বাংলাদেশে ছিল, সেই সময় একটা প্রচণ্ড পরিমাণ হচ্ছে বড় ধরনের একটা ভূমিকম্প হয়, এবং সেই ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদের গতিপথ কিন্তু পরিবর্তিত হয়ে যায়। তো এই যে পরিবর্তন হওয়ার প্রক্রিয়া, এভাবে দেখো আমাদের ভূমিরূপ কিন্তু পরিবর্তিত হচ্ছে একটা ভূমিকম্পর ফলে। হঠাৎ একটা ভূমিকম্প হলো, তার মাধ্যমে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু পরিবর্তন হয়ে থাকে। আবার আমাদের দেখো, আমাদের যে প্লেটগুলো আছে, এই প্লেট দেখো, এখানে কতগুলো প্লেট দেখানো হচ্ছে। হঠাৎ করে দেখো, একটা প্লেট আর একটা প্লেট থেকে উপরে উঠে গেল। যখন উপরে উঠে যাচ্ছে, তখন আর একটা অংশ নিচে নেমে যাচ্ছে। তাহলে যে অংশটি উপরে উঠে যাচ্ছে সেটি কিন্তু উচ্চভূমিতে পরিণত হলো, যে অংশটি নিচে চলে গেল সেটি কিন্তু নিচু ভূমিতে
সমভূমিতে পরিণত হলো। আবার দেখা যায় এখানেও একই অবস্থা দেখা গেছে। আবার দুটো প্লেট যখন সামনাসামনি আসে, দেখো দুটো প্লেট যখন সামনাসামনি এরকম সংঘর্ষ করে তখন কি করে দেখো একে অপরের থেকে দূরে সরে যেতে পারে। এভাবে কিন্তু পরিবর্তন সংঘটিত হয়। এগুলো কিন্তু আকস্মিকভাবে হয়ে থাকে, হঠাৎ করে হয়ে থাকে। এই জন্য এই পরিবর্তনগুলোকে আমরা আকস্মিক পরিবর্তন বলে থাকি। আবার ভূমিকম্পের মতো পরিবর্তন কিন্তু হঠাৎ সুনামির মতো পরিবর্তন, ঠিক আছে? 2004 সালে ভারত মহাসাগরে যে সুনামিটি হয়েছিল সেটি ইন্দোনেশিয়ায় কিন্তু একটা ব্যাপক পরিবর্তন রেখেছে, ব্যাপক সেই জনজীবনে প্রভাব ফেলেছিল এবং সেটি কিন্তু ভূপৃষ্ঠের উপরও বড় প্রভাব ফেলেছিল। এই সুনামির ফলেও কিন্তু আমাদের ভূপৃষ্ঠে পরিবর্তন হয়। আবার আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে আগ্নেয়গিরির যখন এই লাভাগুলো যখন আসে তখন এই লাভাগুলো হঠাৎ করে এদিকে জমা হয়ে সেগুলো ধীরে ধীরে সেগুলো ঠান্ডা হয়ে সেখানে কিন্তু একটি সেখানে কিন্তু একটি ভূমি গড়ে তোলে, ঠিক আছে? এভাবেই কিন্তু আমাদের দাক্ষিণাত্যের যে মালভূমি, ইন্ডিয়ার যে দাক্ষিণাত্যের যে মালভূমিটি রয়েছে সেই মালভূমিটি কিন্তু এভাবে এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলেই সংঘটিত হয়েছে। তাহলে দেখো এই যে ভূমিকম্পের ফলে যে এভাবে আমাদের পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আসলে এই হঠাৎ করে এই ধরনের পরিবর্তন হয়ে থাকে। সেই পরিবর্তনের একটা ধারা আমরা কিন্তু তাহলে দেখলাম। তাহলে দেখো বন্ধুরা, আমাদের ভূপৃষ্ঠের যে পরিবর্তন, ভূমিকম্পে হঠাৎ যে পরিবর্তনগুলো হয় সেগুলো আমাদের যে পৃথিবীর বড় বড় যে আমরা যে আকৃতিগুলো দেখতে পারি, অর্থাৎ ভূমিরূপগুলো দেখতে পারি, মেজর ভূমিরূপগুলো আমরা দেখতে পারি, যেমন পর্বতগুলো, এগুলো কিন্তু মোটামুটি এই ধরনের আকস্মিক পরিবর্তনের ফলেই সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু আকস্মিক পরিবর্তনের ফলেই সৃষ্টি হয়েছে। এবং এই ভূমিরূপগুলো যেগুলো আমরা বলছিলাম যে এই তারপর হচ্ছে যেরকম আগ্নেয় মালভূমির কথা যেটা আমি বলেছি, যে দাক্ষিণাত্যের মালভূমির কথা, আগ্নেয় পর্বত আমরা দেখতে পাই, এগুলো কিন্তু সবে আকস্মিক পরিবর্তনের ফলে সংঘটিত হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো বন্ধুরা, আমরা আমাদের ভূপৃষ্ঠের পরিবর্তনটি আসলে কিভাবে হয়ে থাকে সে সম্পর্কে একটা স্পষ্ট ধারণা নিয়ে নিলাম। যে আমরা জানলাম যে ভূপৃষ্ঠের পরিবর্তনটি আসলে কিভাবে হয়। আমরা দেখেছি যে 3 রকমের ভাবে হতে পারে। একটা হতে পারে ধীর পরিবর্তন, একটা হতে পারে ধীর এবং আকস্মিক পরিবর্তন। ধীর এবং আকস্মিক পরিবর্তনের একটা উদাহরণ ডায়াস্ট্রফিজম আমরা বলেছি, যে প্লেট টেকটনিক্সের কথা আমি বলেছি। প্লেট টেকটনিক্সের কথা তোমরা উচ্চতর ক্লাসে গেলে আরও জানতে পারবে, ঠিক আছে? আমরা পরবর্তীতে জেনেছি হচ্ছে যে আমাদের যে আকস্মিক পরিবর্তন, আমরা দেখেছি ভূমিকম্প, সুনামি এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এগুলোর ফলে কিন্তু আকস্মিক পরিবর্তন সংঘটিত হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের উপর। তাহলে এই পুরো ভিডিও জুড়ে দেখছি যে এই ভূপৃষ্ঠ সর্বদা পরিবর্তনশীল আমাদের, এবং এই সর্বদা পরিবর্তনশীল ভূপৃষ্ঠ হওয়ার কারণটি হচ্ছে আমাদের এরকম বিভিন্ন ধরনের প্রক্রিয়া অনবরত চলমান, ননস্টপ এগুলো চলছে, এবং অনবরত চলমান এইসব প্রক্রিয়ার কারণেই আমাদের ভূপৃষ্ঠ ক্রমাগত পরিবর্তন হচ্ছে। এই জন্য আমরা কিন্তু ফিচারলেস ভূমি দেখতে পাই না। ফিচারলেস ভূমি মানে কি, আমরা কিন্তু একেবারে সমতল বা একেবারে সব একদম উঁচু ভূমি এরকম কিন্তু দেখতে পাই না। আমরা কোথাও দেখি উঁচু ভূমি, কোথাও দেখি সমতল, কোথাও আমরা দেখি মার্শল্যান্ড, এরকম অনেক কিছু কিন্তু আমরা দেখতে পারি। এবং সেই দেখতে পারার কারণটি কিন্তু আসলে কি বলতো, আমাদের এই যে ভূ প্রক্রিয়াগুলো চলছে সেই ভূ প্রক্রিয়াগুলো, এবং এগুলো ক্রমাগত চলছে, এগুলো সামনেও চলতে থাকবে। যে মুহূর্তে কথাগুলো বলছি সেই মুহূর্তেও চলছে, অতীতেও চলেছে। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া অর্থাৎ ভূ প্রক্রিয়া নিয়ে একটা স্পষ্ট ধারণা পেয়ে গেলে। তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।